ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তূর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। শুরু করছি শরণাগতের কথা বলা 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ বৃহস্পতিবার 22শে বৈশাখ 1428, ইংরেজির 6ই মে 2021, তিথি চৈত্র কৃষ্ণপক্ষ দশমী, নক্ষত্র শতভিসা। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:01 হয়ে 28 সেকেন্ড। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ দেবারিগণ। আজকের দিনে 1589 খ্রিস্টাব্দে সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ মিয়া তানসেন প্রয়াত হয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড জন্মগ্রহণ করেন আজকের তারিখে। বেলজিয়ামের বিশিষ্ট কবি এবং নাট্যকার মরিস মেটারলিঙ্ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1949 খ্রিস্টাব্দে এই তারিখে। 1952 খ্রিস্টাব্দে রোমের প্রথম মহিলা চিকিৎসক মারিয়া মন্তেসরি প্রয়াত হন। তার নামের সূত্র ধরেই মন্তেসরি শিক্ষা ব্যবস্থা, তার কথা আপনারা সকলে জানেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, যাতে সেই চিঠি শরণাগতে এসে পৌঁছয়। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলবার জন্য উপস্থিত থাকে, একেবারে লাইভ অনুষ্ঠানে। নিশ্চয়ই মনে আছে সামনের 9 তারিখে 9ই মে রবীন্দ্রনাথের জন্মদিন। সেদিনের অনুষ্ঠানটা হবে শুধু রবীন্দ্রনাথকে নিয়ে, আর তাতে আপনারও একটা অংশগ্রহণ থাকবে। আপনি রবীন্দ্রনাথকে নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা, তিনি খুব বড় কবি ছিলেন, তিনি এই ছিলেন ওই ছিলেন, এসব না। রবীন্দ্রনাথ পড়ার অভিজ্ঞতা, কোনো একটা লেখা পড়ে তা আপনার কি মনে হয়েছে, প্রথম রবীন্দ্রনাথ পড়ার অভিজ্ঞতা, প্রথম রবীন্দ্রনাথকে নিয়ে কোনো অনুষ্ঠান করার অভিজ্ঞতা, যা হোক কিছু, সেইটা 100 শব্দের মধ্যে লিখে আমাদের পাঠান হোয়াটসঅ্যাপে চটপট, আজকের মধ্যে, কালকের মধ্যে। তাহলে তার থেকে কয়েকটাকে বেছে নিয়ে আমরা সেগুলো একটু পড়ে শোনাবো সকলকে। কি বসে পড়ুন চটপট। আপাতত গানের পর আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের বলবো, এবং তারপরে শুরু হবে আমাদের শরণাগত পরবর্তী পর্যায়গুলো। তাহলে এখন সৌমিত্র বসু একটু আড়ালে যাচ্ছে, থাকছে 92.7 বিগ এফএম এ শরণাগত। তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে যা যা বলবার সেই কথাগুলো। একটা নতুন গল্প শুরু করা হয়েছিল, একেবারেই পুরাণ চিরন্তনে নতুন একটি গল্প, নারদীয় পুরাণ। সেখানে রাজা সুমতির উপাখ্যান শুরু হয়েছিল। আজকে যে সেই উপাখ্যান খুব বেশি দূর এগুবে এমনটা নয়, ভূমিকা করতেই অনেকটা চলে যাবে।
যেটা বলবার কথা সেটা হচ্ছে আমাদের রাজা সুমতি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন, এবং সেই ধার্মিক মানুষ হবার সুবাদে তার কিছু কিছু আচরণ, তাই নিয়ে গল্পটা তৈরি হয়ে উঠবে। তারপরে প্রণমী তোমারেতে আমরা বলেছিলাম যে স্বামী বিবেকানন্দকে চ্যালেঞ্জ করেছিলেন ওই যে কর্নেলিয়া কোঙ্গার, তার মাসি এবং মেশো। সেই চ্যালেঞ্জের ফল কি হলো সেইটা আমরা জানতে পারবো পুরাণ চিরন্তনে। এবং তারপরে আমরা এগিয়ে যাব পরবর্তী একজন মানুষের কথায়, মাদাম কালভে। এই মাদাম কালভের কথা আমরা হেমহাজীবনে একসময় বলেছিলাম। সেই মাদাম কালভের সঙ্গে স্বামী বিবেকানন্দের যে সম্পর্ক, তাই নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। তারপরে হেমহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম আপনারা বুঝতেই পেরেছেন বলে আমার ধারণা। সেই মানুষটির নাম বলবো এবং নতুন একজনের কথা বলবো আজকের হেমহাজীবনে। তিনিও খুব বিখ্যাত মানুষ, তার নামও জানা থাকার কথা। তার কতগুলো বৈশিষ্ট্য আছে, শারীরিক বৈশিষ্ট্য, সেইটা সূত্র ধরেও তাকে চিনতে পারার কথা। দেখা যাক আপনারা সকলে চিনতে পারেন কিনা, নিজের কাছে পরখ করে দেখে নেবেন। তারপরে আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন তো আছি শ্রীলঙ্কায় মুন্নেশ্বরম মন্দিরে। সেই মন্দির নিয়ে আরো দু একটা কথা আপনাদের শোনাবো। তাহলে এইবারে একটু গান শুনে নিন। গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু আছি আপনাদের সঙ্গে এখন 7টা পর্যন্ত। না, এমন কথা বলা উচিত হবে না যে নতুন গল্পটা শুরু হয়েছিল এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুরু করতে গিয়ে, বরং ঠিক করে বলতে গেলে বলা উচিত কার গল্প বলবো তার নামটা বলা হয়েছিল শুধু। রাজা সুমতির উপাখ্যান শুরু করবো আজ থেকে। তো আপনারা কি করেছেন, নারদীয় পুরাণ খুলে রাজা সুমতির উপাখ্যানটা পড়ে ফেলেছেন নাকি? না, তাহলে তো হবে না। না, আগেরবারে বেতাল পঞ্চবিংশতির সময় এরকম হয়েছে, তো আমি খবর পেয়েছি যে আপনারা আগে থেকেই বেতাল পঞ্চবিংশতির ওই গল্পগুলো পড়ে ফেলেছেন আর কি। তো এখানে হবে না বলে মনে হয়, কেননা বেতাল পঞ্চবিংশতি অনেকের বাড়িতেই আছে, কিন্তু নারদীয় পুরাণ কি আর অনেকের বাড়িতে থাকবে? যাকে অত গবেষণা করে লাভ নেই, আমি বরং গল্পটা শোনাই আপনাদের। রাজা সুমতি খুব বিষ্ণু ভক্ত, খুব ধর্মপরায়ণ রাজা। মানে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি আর রানী দুজনে মিলে আগে যাবেন বিষ্ণুর মন্দিরে, সেখানে গিয়ে পুজো করবেন। তারপর রাজপ্রাসাদে যারা অতিথি হয়ে এসেছেন তাদের সেবা করবেন, তারপর দুজনে জলগ্রহণ করবেন। আবার ধরুন এই যে রাজকার্যে যখন যাচ্ছেন তার আগে ওই বিষ্ণু মন্দিরের চারপাশে ধ্বজা পুঁতবেন, চারদিক প্রদক্ষিণ করবেন, শ্রী বিষ্ণুর পুজো করবেন, তারপর রাজসভায় যাবেন। আর তার প্রজারাও হয়েছিল সেই রকম। আসলে তাই তো হয়, রাজা যদি অসৎ হন, দুর্নীতিগ্রস্ত হন, প্রজারাও তখন সেই অসততাকে, দুর্নীতিকে, সেটাকে আদর্শ বলে মনে করে। তো যাই হোক, এখানে সে প্রশ্ন নেই। মানে খুব সুখে আনন্দের সঙ্গে রাজা রাজত্ব চালাচ্ছেন, সব একেবারে ঠিকঠাক। এই খবরটা গিয়ে পৌঁছল বিভাণ্ডক নামে একজন মুনির কানে। আচ্ছা, একবার তো তাহলে রাজাকে দেখে আসতে হচ্ছে। তো বিভাণ্ডক তার কজন শিষ্যকে নিয়ে তো গেলেন রাজা সুমতির সভায়। যাওয়া মাত্র রাজা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মুনিকে প্রণাম করলেন। হ্যাঁ, ঋষি বিভাণ্ডক, আমার কি সৌভাগ্য, আপনি স্বয়ং আমার এই রাজসভায় পায়ের ধুলো দিয়েছেন। ও, আপনারাও তার শিষ্যরাও এসেছেন? আসুন 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 আসুন। ওহে, কে আছো, এদের পরিচর্যার ব্যবস্থা করো। তো লোকজন ছুটে গেল। বিভাণ্ডক আর তার শিষ্যদের নিয়ে প্রাসাদের ভেতরে চলে গেল। বিভাণ্ডক তো অবাক, তার শিষ্যরাও সকলে অবাক। তারা বলা বলি করছে, গুরুদেব ইনি রাজা।
অথচ এত বিনয়ী, এত ভদ্র, এ তো আমরা কল্পনাও করতে পারি না। তো বিভাণ্ডক বললেন, অপেক্ষা করো, অপেক্ষা করো, সুমতিকে আরেকটু দেখি। পরদিন সকালবেলা বিভাণ্ডক আর তার শিষ্যেরা মিলে গেলেন রাজার কাছে। তো দেখলেন সব, রাজা কেমন করে বিষ্ণুর মন্দিরে ধ্বজা পোঁতেন, পুজো করেন, সেসব দেখলেন। পরে রাজসভায় এসে বিভাণ্ডক রাজা সুমতিকে জিজ্ঞেস করছে, যে মহারাজ, আপনার ব্যবহারে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। মহারাজ, আপনি বিষ্ণু মন্দিরের চারপাশে ধ্বজা পোঁতেন কেন? তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু হবে আমাদের আগামীকালের পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম-এ। আপাতত প্রণমী তোমারে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি স্বামী বিবেকানন্দের কথায়। এলাম প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা। ওই যে সেই ছোট্ট মেয়েটি, তিনি বড় বয়সে কর্নেলিয়া কোঙ্গার, তিনি একটি স্মৃতি কথা লিখেছেন, সেখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে যা যা বলেছেন সেই সমস্ত নিয়ে কথা বলছি আমরা। তো যেটা বলছিলাম, কর্নেলিয়ার মাসি আর মেশো দুজনে তো মিস্টার লায়ন, এমিলি মানে দিদিমা বা অন্যদের কাছ থেকে বিবেকানন্দ সম্পর্কে অনেক সব কথা শুনেছেন, কিন্তু তাদের মনে মানুষটার সম্পর্কে কোনো শ্রদ্ধা, সম্মান এইসব কিছু তৈরি হয়নি। এই প্রাচ্য দেশে একটা বুজরুক, দুটো চারটে বই পড়ে মুরব্বি জানা ফলায়, এইসব কথা তাদের সম্পর্কে মানে বলতেন আর কি। তা একদিন ঠিক হলো স্বামীজিকে নিয়ে আসা হবে তাদের বাড়িতে, এমনি যেন গল্প করবার জন্যে। সেই দিন এই বেটা সাধুর মুখোশ খোলা হবে। দেখা যাক মুখোশ খোলার ব্যাপারটা কিরকম হয়। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। মানে সেই কথাই বলছি আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আলাপ পরিচয় শুরু হলো মাসি মেশোর সঙ্গে। করতে 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 ধর্মের কথা উঠে পড়ল। এখন মাসি আর মেশো দুজনেই কিন্তু বেশ পণ্ডিত ব্যক্তি, আর তাছাড়া আরো দু চারজনকে নিমন্ত্রণ করা হয়েছিল সেদিন, তারাও নানান বিষয়ে বেশ জানেন, বোঝেন। তর্ক শুরু হলো। একটু পরেই বোঝা গেল এই সাধুটি হিন্দু ধর্মটা একেবারে গুলে খেয়েছেন। আমেরিকায় বাস করে হিন্দু ধর্ম নিয়ে তার সঙ্গে তর্ক করা মুশকিল না। সে তো হতেই পারে, হতেই পারে, সেটা তাতে কি হয়েছে। আমরা তো খ্রিস্টান ধর্মটা জানি, সেটা তো আবার এই হিন্দু সাধুর অতটা জানবার কথা নয়। ফলে তোলা হলো বাইবেলের কথা, খ্রিস্ট ধর্ম নিয়ে নানান রকমের আলোচনা, প্রশ্ন ইত্যাদি। এবং সবাই অবাক হয়ে দেখল, বাইবেল বলুন, খ্রিস্ট ধর্ম বলুন, স্বামীজি খুব ভালো জানেন, এদের তুলনায় বেশি জানেন। তো বাকি রইল কোরআন। তো যথাসময়ে স্বামীজিকে সেই কোরআনের দিকে নিয়ে আসা হলো, তাই নিয়ে কথাবার্তা শুরু হলো। করতে করতে এই সব হচ্ছে এবং বুঝতে পারা গেল যে এই কোরআন ব্যাপারটা ওই সাধু খুব ভালো করে জানে। এবং শুধু যে হিন্দু ধর্ম জানে, খ্রিস্টান ধর্ম জানে, বাইবেল জানে, কোরআন জানে, এই ধর্মশাস্ত্র জানে তাই নয়, বিজ্ঞান খুব ভালো করে জানে। আমি আপনাদের বলেছিলাম যে স্বামীজি ধর্মতত্ত্বের ব্যাখ্যাটাও বিজ্ঞান দিয়ে করেন অনেক সময়, অনেকদিন আগে বলেছিলাম না। মনোবিজ্ঞানটা খুব ভালো করে জানেন, সাইকোলজি। ফলে কিছুক্ষণ পরেই তাদের হার স্বীকার করে নিয়ে স্বামীজির সঙ্গে হ্যান্ডশেক করে বিদায় নিতে হলো। না, তারা অবশ্য হার স্বীকার করেছিলেন, তাতে তার কোনো লজ্জা নেই। এইখানে একটা কথা বলি আপনাদের, বলছি তার কারণ এটা আমারও কথা, তাই শুনিয়ে রাখতে ইচ্ছে করছে। এই যে স্মৃতি কথাটা কর্নেলিয়া কোঙ্গারের, এটা উনি ছাপতে দেবেন কিনা তাই নিয়ে বেশ মনের মধ্যে সংশয় ছিল তার। আমি তো তার শিষ্য নই, তার ধর্ম ভাবনা সম্পর্কেও তো আমি ওরকম করে কিছু বলতে পারবো না। তো আমি একটা লিখবো আমার স্মৃতি কথা, আমি তাকে যেমন করে দেখেছি, এ লেখা পড়ে কার কি লাভ হবে।
সেই কথা তিনি স্বামী শঙ্করানন্দকে বলেছিলেন। তা শুনে শঙ্করানন্দ বলেছিলেন যে একজন মহান মানুষের জীবনের নানান দিক থাকে, তার সম্পর্কে যা কিছু কথা বলা হোক না কেন কোথাও না কোথাও তা মানুষটিকে প্রকাশ করে। হ্যাঁ, কোথাও না কোথাও, যে কোনো তুচ্ছ ঘটনা। তা আমিও সেই কথা মনে রেখেই স্বামীজির কথা শোনাচ্ছি আপনাদের। ধরুন 7 সাগর আর 13 নদীর মধ্যে তো একই জিনিস বয়ে চলেছে, জল। সব জাতি সব ধর্মের মানুষের শিরায় তো বয়ে চলেছে একটাই জিনিস, রক্ত। তেমনি স্বামীজির জীবনের সব ঘটনার মধ্যে দিয়েই বয়ে চলেছেন সেই মানুষটি, যার নাম স্বামী বিবেকানন্দ। তাকে নিয়ে এবার আরেকজন মানুষের অভিজ্ঞতার কথা বলবো মাদাম কালভের কথা। মনে আছে তার নাম? বহুদিন আগে মহাজীবনে আমি একজনের কথা বলেছিলাম, স্বামীজির সাহচর্যে যিনি ব্যক্তিগত শোক থেকে উদ্ধার পেয়েছিলেন। একটু ধরিয়ে দিই, মাদাম কালভে আমেরিকার একজন খুব বিখ্যাত গায়িকা ছিলেন। হঠাৎ করে তার মেয়ে আগুনে পুড়ে মারা যায়। কালভের সমস্ত পৃথিবী একেবারে মরুভূমি হয়ে গেল। এক বন্ধু তাকে বললেন, এখানে একজন ভারতীয় সাধু এসেছেন, তুমি একবার তার সঙ্গে গিয়ে দেখা করো। বুঝতেই পারছেন সেই ভারতীয় সাধুটি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সেখানে গিয়ে কি হলো সে কথা আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রণামী তোমারে এই পর্যায়ে। আপাতত গানের পর আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে হে মহাজীবনের প্রসঙ্গ নিয়ে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে গতদিনে যে মহাজীবনের কথা বলেছিলাম তার নামটা আজকে বলার পালা, কিন্তু আমার ধারণা আগের দিনের হে মহাজীবন কে ছিলেন আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন। আসলে ছোটবেলা থেকে তার কথা পড়ে এসেছি, তো তাকে নিয়ে প্রচুর নাটক লেখা হয়েছে আমাদের বাংলায়। ইংরেজ আমলে তিনি ছিলেন আমাদের জাতীয় বীরেদের মধ্যে অন্যতম। শুধু নামটা গোপন করে রাখলেই কি তাকে লুকিয়ে রাখা যায়? অতএব আপনারা সকলে মনে মনে যেটা বলছেন আমি মুখে সেটা বলি। যে রাজ্যটার নাম চিতোর, মুঘল সম্রাটের নাম আকবর, যে মুঘল সেনাপতির সঙ্গে তার যুদ্ধ হয়েছিল তার নাম মান সিংহ, যুদ্ধক্ষেত্রের নাম হলদিঘাট, ঘোড়ার নাম চৈতক, আর সেই মহাজীবনের নাম রানা প্রতাপ। ফিরে আসছি গানের পর নতুন মহাজীবনের কথা নিয়ে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু করছি তার কথা। দিল্লির কাছে সিহি বলে একটা গ্রাম আছে, সেখানে এক ব্রাহ্মণ বাড়িতে জন্ম হলো আমাদের মহাজীবনের। বাবা মার 4 নম্বর সন্তান, তার মাথার উপরে 3-3টে দাদা আছে, এবং জন্মের পরপরই দেখা গেল ছেলেটা অন্ধ, জন্মান্ধ। বাপ মার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। আরে অন্ধ ছেলে মানে তো সে গোটা পরিবারের বোঝা, নিজে কিচ্ছু করতে পারবে না, অন্যদের ঘাড়ে ভর করে জীবনটা কাটাবে। বাপ মায়ের মন একেবারে তিতকুটে হয়ে গেল ছেলেটার ওপর। ফলে সে কোথাও কোনো আশ্রয় পায় না। না, এমনটা হওয়ার কথা নয়, শুনতে খুব নিষ্ঠুর লাগে, তবু বলি, মা খেতে দিতে ভুলে যান। দিওয়ালির সময় প্রতি বছর অন্য ভাইদের জন্য নতুন জামা কাপড় আসে, তার জন্য আসে না। মানে অবহেলার চূড়ান্ত। ভাই এটা লেখাপড়া করছে, সে সামনে গিয়ে বসলো, সবাই দূর দূর করে দাঁড়িয়ে দূরা, দেখতে পায় না চোখে, তার আবার লেখাপড়ার শখ। বাড়ির বাইরেও তাই। মানে সমবয়সীরা এই অন্ধ ছেলেটাকে তো কেউ বন্ধু করতে চায় না। এমনি করে দিন যায়।
একদিন সে ছেলে একা একা ঘরের দাওয়ায় বসে আছে, হঠাৎ শুনলো অনেকে মিলে গান গাইতে গাইতে যাচ্ছে। তো সে তো তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে এলো। সে ছেলে যতক্ষণ শুনতে পেল দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো শুনল। গানের আওয়াজ মিলিয়ে গেল, আর সেই ছেলে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি একদিন এইরকম করে গান গাইব। আবার একদিন গায়ে ওই রকম গান গিয়ে ভিক্ষে করতে এলো লোকজনেরা। আমাদের ছেলেটা তাদের সঙ্গে ভিড়ে গেল, তাদের সঙ্গে যাচ্ছে। তো একটা জায়গায় পৌঁছে, বাড়ি থেকে অনেক দূরে, তারা যখন জিজ্ঞেস করলো, তুই কে বলতো, এখানে কি চাস? সে বললো, আমি তোমাদের মতো গান গাইতে চাই। কিন্তু ছেলেটা তো অন্ধ, সেটা তো ধরা পড়ে গেছে। ফলে রাত্রির বেলা সে যখন ঘুমিয়ে আছে, তাকে কিচ্ছু না বলে গানের দল চলে গেল তাকে একা ফেলে। এইবার কি করবে সে? অন্ধ মানুষ একটা গাছের তলায় বসে থাকে আর গান গায়। ভারী সুন্দর গলাটি তার, আর এবার বুক ভরা আবেগ। গান গাইতে গাইতে চোখ দিয়ে জল পড়ে, বুকের মধ্যেটা যেন উথালি পাথালি করতে থাকে। তাই দেখে মুগ্ধ হয়ে লোকে এটা ওটা দিয়ে যায়। ওই তাই দিয়েই একজন মানুষের পেট চলে যায় তার। এর মধ্যে একদিন সে স্বপ্ন দেখল, শ্রীকৃষ্ণ নিজে এসেছেন তার মুখে গান শুনতে। সে প্রাণ ভরে তাকে গান শোনাচ্ছে। ঘুম ভেঙে গেল, তার সারা গায়ে পদ্ম কাটা। কৃষ্ণ তাকে ডেকেছেন। আর দেরি নয়, ছেঁড়া ঝুলিটা তুলে নিয়ে সেই ভোরবেলা সে রওনা হয়ে গেল বৃন্দাবনের পথে। শেষ হল হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। না, আগে গান শুনে নিতে হবে, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রথম চিঠি। প্রিয় সৌমিত্র বাবু, প্রথমেই আপনাকে, আপনার পরিবারের সকল সদস্যদের এবং আপনার কর্মস্থলের সকল সদস্যদের জানাই শুভ সকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার কাছে আমার একটি অনুরোধ, যে শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরে পর্বে দীঘার জগন্নাথ দেবের মন্দির সম্বন্ধে কিছু কথা বলেন, তাহলে ভালো হতো। বেশ উত্তম প্রস্তাব। দীঘার জগন্নাথ দেবের মন্দির, পুরীর জগন্নাথ দেবের মন্দির নিয়ে এর আগে বহুবার কথা হয়েছে। দীঘার জগন্নাথ দেবের মন্দির নিয়ে কথা হয়েছে এমনটা আমার মনে পড়ছে না। বেশ, তো সময় সুযোগ মতো বলা যাবে এখন। পরের চিঠি। শরণাগত 92.7 বিগ এফএম। স্যার, আপনি অনেক স্মরণ্য যুগের শিল্পীদের সঙ্গে নাটক করেছেন, তাদের মধ্যে অনেকেই আর জীবিত নেই। সেই সব মানুষগুলোকে হে মহাজীবন করে গল্প বলুন না, খুব ভালো লাগবে। আপনি খুব ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। শো মাস্ট গো অন, গল্প বেশি গান কম। ওম রামকৃষ্ণ হরি। অনিতা মল্লিক, চন্দনপুর, ব্যান্ডেল, হুগলি। হ্যাঁ, তা বটে, আমি অনেকের সঙ্গেই রেডিওতে অভিনয় করেছি, এবং আমার জীবনের খুব স্মরণীয় একটা ঘটনা বলতে পারি। রবীন মজুমদারের সঙ্গে আমি অভিনয় করবার সুযোগ পেয়েছিলাম একবার রেডিওতে। সেই গল্পটা বলবো কোন একটা সময়। না, কিন্তু যারা রেডিওতে অভিনয় করেছেন তারা খুব নাম করার লোক। যেমন রবীন মজুমদারের কথা বললাম, বিকাশ রায়ের সঙ্গে অভিনয় করেছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছি। কিন্তু মহাজীবন বলতে যেটা বোঝায়, তাদের সকলকে সেই রকম মহাজীবন বলা যাবে কিনা সে ব্যাপারে একটু সংশয় আছে। আচ্ছা, ঠিক দেখি, কোনো না কোনো সময় হয়তো মহাজীবন হিসেবে নয়, এমনি গল্পচ্ছলে এই সমস্ত কথাগুলো একটু বলা যেতেও পারে। তাহলে চিঠিপত্রের উত্তর আজকে এই পর্যন্ত। অনেকদিন বাদে ছোট ছোট চিঠি পড়া হলো। আসলে অনেকেই এই নববর্ষের চিঠি পাঠাতেন, সেই চিঠিগুলো ভারী চমৎকার লেখা হতো, কিন্তু আকারে তো বড় হতো। তার ফলে এবারে দেখছি যে সেই রকম চিঠি নেই। বেশ, তাহলে গান শুনি, গানের পর বাইরে দূরে
শ্রীলঙ্কায় মুন্নেশ্বরম মন্দির 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু। আর দু একটা কথা বলি, আপনাদের একঘেয়ে লাগছে না তো? এই মন্দিরে কিন্তু বলি হতো এক সময়। না, সে তো হতেই পারে, প্রাচীন যুগের শাক্ত মন্দির বলি হতো, এতে রাষ্ট্র কি আছে। বেশ অনেক দিন ধরে সেই বলি হতো, মানে ধরুন 1505 খ্রিস্টাব্দের সময় বলি হতো এখানে, তার প্রমাণ আছে। তারপর পর্তুগিজরা যখন এই মন্দির দখল করে নিল, সে কথা তো আগেই বলেছি, মন্দির ভেঙে দিয়েছিল, তখন বলি বন্ধ হয়ে যায়। সে ধরুন ওই 1578-80 এইরকম সময়ের কথা। তারপরের কথা গানের পরে FM শরণাগত অনুষ্ঠানে বলবো, এই মন্দির নিয়ে আরো কিছু কথা বলবো। শরণাগত অনুষ্ঠানে বলি নিয়ে কথা। মুন্নেশ্বরম মন্দিরে বলি হতো এক সময়, পর্তুগিজদের আমলে বন্ধ হয়েছিল, আবার চালু হয়ে গিয়েছিল। মন্দির আগের জায়গায় ফিরে এলো, আবার পুরনো প্রথা অনুযায়ী জীববলির প্রথা চলে এলো। একেবারে আধুনিক কালে, মানে 10 বছর আগে 2011 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকার আইন করে বলি বন্ধ করিয়ে দিলেন। এবং এই মন্দিরের তো একটা লম্বা ইতিহাস আছে, বহু প্রাচীন কাল থেকে। তার মধ্যে সিংহলের ইতিহাসের বিস্তর ঘটনা আছে, রাজবংশের উত্থান পতন আছে, অনেক সব সিংহলী রাজাদের নাম ইত্যাদি আছে। তো মন্দির দর্শন করতে এসছে, অত খটমটে ইতিহাস আমাদের দরকার কি? বরং কিছুটা আধুনিক সময়ের দিকে চলে আসা যাক। আগেই তো বলেছি, বহু আগে এই মন্দির কখনো কখনো জনশূন্য হয়ে গেছে, আবার হয়তো জেগে উঠেছে নতুন করে। আধুনিক কালে, এই ধরুন 19 শতকের 7 দশক নাগাদ মন্দিরটা জনহীন হয়ে পড়ে। তার কারণটা খুব অদ্ভুত। ইংরেজ সরকার ঠিক করলো এখানে এই ধান টান হবে না, নারকলের চাষ করবে। তো চাষিরা তো অত সব জানে না, অন্য রকমের চাষ, তারা ওই জায়গা ছেড়ে চলে যেতে লাগলো। আর একটা মন্দির তো একা একা কখনো বাঁচে না, তার চারপাশে লোকালয় থাকতে হবে, মানুষের সঙ্গে তার একটা আদান প্রদান থাকতে হবে। চারপাশে অনেক দেবত্র জমি ছিল, তার থেকে মন্দিরের জন্য টাকা পয়সা আসতো, সেসব বন্ধ হয়ে গেল। পুকুরগুলোর সংস্কার করা হয় না, এই নিয়ে মামলা মোকদ্দমা। এবং সরকার থেকে এই মন্দিরটা যাকে বলে অধিগ্রহণ করা হলো, এখানে পুরোহিত নিয়োগ করা হলো, মন্দিরের দেখভাল করবার দায়িত্ব সমস্ত ঠিক করে দেওয়া হলো। যাই হোক, এইবারে আপনাদের বলি, এই মন্দিরে বেশ জাঁকালো যে উৎসবগুলো হয় তাদের কথা। প্রথমেই বলবো নবরাত্রির কথা। এই মন্দিরে নবরাত্রির উৎসব চলে 9 দিন ধরে। সমস্ত দেবদেবীকে নিয়ে নবরাত্রির উৎসব হয়। অন্যদিকে শিবরাত্রিতে স্বভাবতই কেন্দ্রে থাকেন শুধু শিব ঠাকুর মহাদেব। প্রচুর ভিড় হয়, বলাই বাহুল্য। মানে আমাদের এই দেশ, ভারত থেকেও প্রচুর ভক্ত দল বেঁধে দেখতে যান মুন্নেশ্বর মন্দিরের পুজো। আর একটা খুব বড় উৎসব আছে এখানে, ওই মুন্নেশ্বর মন্দিরের নামেই সেই উৎসব, বছরে একবার করে। সে দারুণ ব্যাপার। সেদিন আর কোনো ভেদাভেদ থাকে না, সব ধর্মের মানুষ একসঙ্গে জড়ো হন এই মন্দিরের মধ্যে। কতদিন ধরে চলে বলুন তো এই উৎসব? আগে চলতো 18 দিন ধরে, কিন্তু এখন 1960 খ্রিস্টাব্দের পর থেকে এই মুন্নেশ্বর মন্দিরের উৎসব শুরু হয় আগস্ট মাসে, শেষ হয় সেপ্টেম্বরে। মোট 28 দিন ধরে চলে এই উৎসব। নিশ্চয়ই খুব কৌতূহল হচ্ছে এই উৎসব সম্পর্কে শুনবার জন্য। না, আজকে আর সময় নেই, এরপরে শোনাবো, নিশ্চয়ই শোনাবো এই উৎসব সম্পর্কে 2-4টে কথা যা বলবার আছে আমার দিক থেকে। আপাতত বিদায়। আর চলে যাবার আগে মনে করিয়ে দেওয়া, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র, যেখানে প্রত্যেক দিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে
কথা বলবার জন্য সশরীরে উপস্থিত থাকে। আমার রবীন্দ্রনাথ মানে আপনার রবীন্দ্রনাথ, আপনি রবীন্দ্রনাথের কোন গানটা খুব পছন্দ করেন, কেন করেন, কোন কবিতাটা খুব পছন্দ করেন, কেন করেন, রবীন্দ্রনাথ পড়ার অভিজ্ঞতা, রবীন্দ্রনাথের গান শোনার অভিজ্ঞতা, রবীন্দ্রনাথকে নিয়ে গল্প, যা ইচ্ছে। শুধু রবীন্দ্রনাথ খুব বড় কবি ছিলেন এই ধরনের চেনা কথা বলবেন না। এই নিয়ে 100 শব্দের মধ্যে একটা লেখা 8 তারিখ সকাল 10টার মধ্যে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন না, হোয়াটসঅ্যাপে। তার থেকে বাছাই করে নিয়ে আমরা কিছু চিঠি শরণাগত অনুষ্ঠানে পড়ব 9 তারিখ রবীন্দ্রনাথের জন্মদিনে। আমার রবীন্দ্রনাথ। আর একটা কথা বলবো, আপনারা অনেক সময় একটাই চিঠি 2-3টে কপি পেস্ট করে দেন, ফলে যেটা হয় যে ওই একটাই চিঠি 2-3বার যে পড়া হয়ে যায়, তার এটা একটা কারণ হতে পারে। কিন্তু চিঠিটা পড়েছি, খেয়াল নেই, পরে আবার সেই চিঠিটা আছে, তখন সেটা আরেকবার পড়ে দেওয়া হলো, এরকম একটা ব্যাপার হতে পারে। সেইটা যদি না করেন, চিঠি যদি